শুভ সকাল সবাইকে। আজ 16 ফেব্রুয়ারি রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, জাপানে কাজের সুযোগ পাচ্ছেন আসামের 50,000 যুবক যুবতী। অ্যাডভান্টেজ আসাম 2.0 রাজ্যের শিল্পের ছবি বদলে দেবে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। জনতা ভবনে যাওয়ার দিন সভাপতি পদ ছাড়ব ঘোষণা প্রদেশ কংগ্রেস সভাপতির। মর্মান্তিক দুর্ঘটনা, নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে 3 শিশু সহ 15 জনের মৃত্যু। ছত্তিশগড়ে পুরো বুটে বিজেপি জড়, দুয়ে মুছে সাফ কংগ্রেস আম আদমি পার্টি। ঘুঙ্গুরে যুবক খুনের ঘটনার অভিযুক্ত রকিদেবের ফাঁসির দাবিতে বিক্ষোভ। উড়ালপুল নির্মাণ নিয়ে বিজেপির সমালোচনা কংগ্রেসের। 8 দিনেও নেই দিল্লিতে সরকার, 19 অথবা 20-এ শপথ গ্রহণের জোর প্রস্তুতি। এবং সর্বশেষ খবরটি হলো, ভুবন পাহাড়ে 100টি শৌচালয় বানাতে নির্দেশ পিএইচিকে। মেলা ও উৎসবের প্রস্তুতি নিয়ে বৈঠক মন্ত্রী কৌশিকের। এবারে শুনুন বিস্তারিত খবর। জাপানে কাজের সুযোগ পাচ্ছেন আসামের 50,000 যুবক যুবতী। জাপানে মানব শক্তির প্রয়োজন, তাই আসামে জাপানি ভাষা কেন্দ্র স্থাপন করে কলেজ বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা শেখার ব্যবস্থা করবে সে দেশের সরকার। জাপানি ভাষা আয়ত্ত করতে সক্ষম হলে প্রথম অবস্থায় রাজ্যের 50,000 যুবক যুবতীকে জাপানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। অ্যাডভান্টেজ আসাম 2.0 সম্মেলনে জাপানের সঙ্গে এ মর্মে মৌ স্বাক্ষর হবে। শনিবার অ্যাডভান্টেজ আসাম 2.0 সম্মেলন নিয়ে এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেন, জাপান আসামের যুবক যুবতীকে জাপানিজ ভাষা শেখার ব্যবস্থা করবে। 9 মাসের এই ভাষা শিক্ষার কোর্স চালু করা হবে। এই কোর্স শেষ করে পরীক্ষা দিয়ে পাশ করলে জাপানে চাকরি নিশ্চিত। জাপানে না গেলেও ভারতে জাপানি প্রতিষ্ঠানে চাকরি মিলবে। এছাড়াও সিঙ্গাপুরে প্রয়োজন আসামের বিএসসি নার্সিং। ইতিমধ্যে আসামের 17 জন নার্স সিঙ্গাপুরে কাজ করছেন, তারা সুখী। মুখ্যমন্ত্রী বলেন, বিএসসি নার্সিং এর জন্য সিঙ্গাপুর বিশেষ ইংরেজি কোর্স চালু করতে যাচ্ছে। এ নিয়েও সিঙ্গাপুরের সঙ্গে আরো একটি মৌ চুক্তি স্বাক্ষরিত হবে। মুখ্যমন্ত্রী বলেন, অ্যাডভান্টেজ আসাম 2.0 সম্মেলনে নতুন প্রযুক্তির উপর আলোচনা করা হবে। 25 ফেব্রুয়ারি সকাল 11টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনের উদ্বোধন করবেন। 25-26 ফেব্রুয়ারি সম্মেলনে 6টি গুরুত্বপূর্ণ সেশনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রীরা। এ পর্যন্ত 7,000 বিনিয়োগকারী সম্মেলনে অংশ নিতে রেজিস্ট্রেশন করেছেন বলে জানান মুখ্যমন্ত্রী। সম্মেলনে সেমিকন্ডাক্টর প্রকল্প, নামরূপের গ্রিনফিল্ড ইউরিয়া ইউনিট, বাস থেকে ইথানল তৈরি ইত্যাদি ক্ষেত্রে বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য প্রদর্শনীর আয়োজন করা হবে। এছাড়াও রাজ্যের এক জেলার এক প্রোডাক্ট প্রদর্শনীতে থাকবে। মুখ্যমন্ত্রী শর্মা অ্যাডভান্টেজ আসাম 2.0 দেশ বিদেশের প্রচারের অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, তিনি ভুটান, দক্ষিণ কোরিয়া, জাপান, সিঙ্গাপুর সফর করেছেন। বিদেশের শতাধিক শীর্ষ কোম্পানির সঙ্গে সফল রোড শো করেছেন, যেখানে আসামের প্রতি আগ্রহ প্রকাশ করেছেন বিনিয়োগকারীরা। এছাড়াও দেশের বিভিন্ন শহরে কেন্দ্রীয় মন্ত্রীদের উদ্যোগে 200-র বেশি উদ্যোগীর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের উদ্যোগে 31 দেশের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনার কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। অ্যাডভান্টেজ আসাম 2.0 সম্মেলনে দক্ষতা অর্জনের জন্য রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য 10% আসন সংরক্ষণ থাকবে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী শর্মা অ্যাডভান্টেজ আসাম 1.0 আয়োজনের সফলতা প্রসঙ্গে বলেন, প্রথম সম্মেলনে আসাম 3টি সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে। তার মধ্যে নুবলিগড় রিফাইনারির ক্ষমতা 3 মিলিয়ন মেট্রিক টন থেকে 9 মিলিয়ন মেট্রিক টন করা হয়েছে। রাজ্য সরকার 26% অংশীদারিত্ব নিয়ে রিফাইনারিকে সক্ষম করে তোলা হয়েছে বলে জানান। এছাড়া পারাদ্বীপ থেকে নুবলিগড় ক্রুড অয়েল পাইপলাইন ও গ্যাস পাইপলাইন বসানো হয়েছে। কেন্দ্রীয় সরকারের উদ্যোগে তা সম্ভব হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। আসামে প্রায় 150 বছরের ইতিহাসে এক বৃহৎ সফলতা বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। অপরদিকে জনতা ভবনে যাওয়ার দিন সভাপতি পদ ছাড়ব বললেন ভূপেন বোরা। আসাম সহ 5 রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি পদে পরিবর্তন হচ্ছে বলে যখন জোর চর্চা চলছে, তখন ভূপেন বোরার ঘোষণা, জনতা ভবন যাওয়ার দিনই প্রদেশ কংগ্রেস সভাপতি পদ ছাড়ব। এই মন্তব্য করে ভূপেন বোরা স্পষ্ট বুঝাতে চেয়েছেন 2026 সালে জনতা ভবন দখল করবে কংগ্রেস ও ভূপেন বোরার নেতৃত্বেই কংগ্রেস নির্বাচনী বৈতরণী পার করবে। ভূপেন বোরার দাবি, সভাপতি কেবল একটি পদ নয়, এটা এক বিশাল দায়িত্ব। তিনি এই পদের জন্য কখনো দিল্লি যাননি। তিনি বলেন, হাইকমান্ডকে তিনি জানিয়ে দিয়েছেন সভাপতি পদ থেকে তাকে অপসারণ করার জন্য একটি মেসেজ দিলেই হবে, তিনি পদ ছেড়ে দেবেন। শনিবার রাজীব ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দিকেও একের পর এক প্রশ্নবাণ ছুড়েন। ৬ নম্বর দফা থেকে শুরু করে আলফা সমস্যা, স্মার্ট মিটার, অ্যাডভান্টেজ আসাম নিয়ে মুখ্যমন্ত্রীকে একাধিক প্রশ্ন করেন ভূপেন। তিনি বলেন, এসব প্রশ্নের জবাব মুখ্যমন্ত্রীকে দিতেই হবে, না হলে মুখ্যমন্ত্রীকে জনতার প্রশ্নের মুখে পড়তে হবে বলে হুঙ্কার ছুড়েন প্রদেশ কংগ্রেস সভাপতি। তার প্রশ্ন, প্রাক্তন আলফা হয়ে মুখ্যমন্ত্রী আলফা সমস্যার সমাধান করতে পারেননি। আসুর প্রেস বিজ্ঞপ্তি বিতরণ করা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হওয়ার পর আসুর আত্মাস্বরূপ ৬ নম্বর দফা রূপায়ণে ব্যর্থ হয়েছেন। তিনি বলেন, ডিলিমিটেশনের পর আপার হাউস গঠনেও কোনো গুরুত্ব নেই মুখ্যমন্ত্রীর। অ্যাডভান্টেজ আসাম 2.0 সম্মেলনের সমালোচনা করে তার প্রশ্ন, রাজ্যে ক্ষুদ্র উদ্যোগের কি হবে? পরবর্তী খবরটি হলো মর্মান্তিক। নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে ৩ শিশুসহ ১৫ জনের মৃত্যু। মর্মান্তিক। প্রাথমিকভাবে এই পরিণতি আজ করা যায়নি, কিন্তু এবার সামনে এলো প্রাণহানির খবর। নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টের মতো পরিস্থিতিতে ১৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর সংবাদ সংস্থা ANI সূত্রের। ৩ শিশুসহ ১৫ জনের মৃত্যু হয়েছে, ঘটনায় আরো ১০ জন আহত। দিল্লির LNJP হাসপাতালের চিফ ক্যাজুয়ালিটি মেডিকেল অফিসারকে উদ্ধৃত করে এমন খবর তুলে ধরেছে সংবাদ সংস্থা। এদিকে ঘটনাস্থলে একে একে দিল্লি দমকল, দিল্লি পুলিশ, রেল পুলিশ, NDRF এর টিম মোতায়েন করা হয়। দিন কয়েক আগে প্রয়াগরাজে মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু মিছিলের ঘটনা ঘটেছিল। মৌনী অমাবস্যার স্নানের জন্য হুড়োহুড়িতে ৩০ জনের মৃত্যু হয়েছিল। ফের মহাকুম্ভে যাওয়ার হুড়োহুড়িতে নয়াদিল্লি স্টেশনে ঘটে গেল মহাবিপর্যয়। প্রাথমিকভাবে রেলের ডেপুটি কমিশনার অফ পুলিশ KPS মালহোত্রা জানিয়েছিলেন, নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টের মতো ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। ১৪ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল প্রয়াগরাজ এক্সপ্রেস। ওই প্ল্যাটফর্মে বহু মানুষ দাঁড়িয়েছিলেন। স্বতন্ত্র সেনানী এক্সপ্রেস ও ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস দেরি করছিল। এই ২ এক্সপ্রেসের যাত্রীরা ১২, ১৩ ও ১৪ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলেন। খবর অনুযায়ী ১৫০০ জেনারেল টিকিট বিক্রি হয়ে গিয়েছিল, তাই জনতা নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছিল। এই পরিস্থিতিতে ১৪ নম্বর প্ল্যাটফর্ম এবং ১ নম্বর প্ল্যাটফর্মের এসকেলেটরের কাছে পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়ে যায়। ঘটনার কিছুক্ষণের মধ্যেই বিবৃতি জারি করে রেল মন্ত্রকের তরফে বলা হয়, রেল পুলিশ ও দিল্লি পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তী খবরটি হলো, ছত্তিশগড়ে পুরো বুটে বিজেপি জড়, ধুয়ে মুছে সাফ কংগ্রেস আপ। ভোট ময়দানে অপ্রতিরোধ গতিতে ছুটে চলেছে বিজেপির জয়রথ। কয়েকদিন আগে দিল্লি বিধানসভা বুটে বাজিমাত করে দীর্ঘ ২৭ বছর বাদে ক্ষমতায় ফিরেছিল পদ্ম শিবির। আর এবার ছত্তিশগড়ের পুরো বুটেও বিজেপির বিজয়রথ অশ্বমেধের গুড়ার মতো ছুটল। আর পদ্মজোড়ের কাছে ধুয়ে মুছে সাফ হয়ে গেল কংগ্রেস এবং আম আদমি পার্টি। যদিও আপের সান্ত্বনা বলতে আদিবাসী অধ্যুষিত রাজ্যটিতে খাতা খুলতে পেরেছে। গত ১১ ফেব্রুয়ারি ছত্তিশগড়ের বিলাসপুর সহ ১০ পুর নিগম, ৪৯ পুর পরিষদ এবং ১১৪টি নগর পঞ্চায়েতে ভোট নেওয়া হয়েছিল। মোট ভোটারের সংখ্যা ছিল ৪৪,৭০,০০০। তার মধ্যে মহিলা ভোটারের সংখ্যা ছিল ২২,৭৩,০০০ আর পুরুষ ভোটারের সংখ্যা ছিল ২২,৫৪,০০০। এদিন সকাল থেকে শুরু হয় ভোট গণনা। আর গণনার শুরু থেকেই কংগ্রেস সহ অন্যান্য দলের প্রার্থীদের পিছনে ফেলে জয়ের দিকে এগিয়ে যেতে শুরু করেন বিজেপি প্রার্থীরা। পরবর্তী খবরটি হলো, ঘুঙ্গুরে যুবক খুনের ঘটনার অভিযুক্ত রকিদেবের ফাঁসির দাবিতে বিক্ষোভ। শিলচর ঘুঙ্গুর এলাকার বাসিন্দা দেবাশিস দেব ওরফে পিঙ্কুর খুনের অভিযুক্ত রকিদেবকে ফাঁসির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় জনগণ। শনিবার ঘুঙ্গুর এলাকার জনগণ মেডিকেল পয়েন্ট থেকে ভেটেরিনারি কালী মন্দির পর্যন্ত বিক্ষোভ মিছিল করে এই খুনের ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্ত রকির ফাঁসির দাবি তুলেন। বিক্ষোভকারীরা জানান, পিঙ্কু দেব পেশায় অটো চালক ছিলেন, পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন তিনি। এই ঘটনার পর তার পরিবার অসহায় হয়ে পড়েছে। তার ২ মেয়ে এবং স্ত্রী বর্তমানে অনাহারে দিন কাটাচ্ছেন। তাদের এই অবস্থা দেখে পুরো ঘুঙ্গুর এলাকার জনগণ একত্রিত হয়ে পিঙ্কু দেবের পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন। প্রশাসন সহ স্থানীয় বিধায়ক মন্ত্রীর কাছে তাদের দাবি, পিঙ্কুর পরিবারের যে কোনো একজন সরকারি চাকরি প্রদান সহ অভিযুক্ত রকিদেবকে ফাঁসির সাজা দেওয়ার অনুরোধ রাখেন। উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি সকালে পিঙ্কু গলি দিয়ে হেঁটে যাওয়ার সময় প্রতিবেশী রকিদেব আচমকা লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে বলে অভিযোগ। এতে গুরুতর আহত পিঙ্কু বাবুকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয় মেডিকেল কলেজ হাসপাতালে। বৃহস্পতিবার সকালে পিঙ্কু বাবুর মৃত্যু ঘটে। পরবর্তী খবরটি হলো, শিলচরে উড়ালপুল নির্মাণ নিয়ে গত ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করার ২ বছর পর ফের নাগরিক মতামত গ্রহণ করায় বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করালো শিলচর জেলা কংগ্রেস। শনিবার দলীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল বলেন,
2026 সালের আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি ফের জনগণকে ললিপপ দেখানো শুরু করেছে। শহরের জনগণ যখন যানজট সমস্যায় নাজেহাল, তখন উড়ালপুল নির্মাণ নিয়ে মানুষের মতামত চাইছেন বরাকের 2 মন্ত্রী সহ স্থানীয় বিধায়ক। গত 13 ফেব্রুয়ারি জেলা আয়ুক্ত কার্যালয়ে যাদের নিয়ে বৈঠক ডাকা হয়েছে, তাদের মধ্যে বেশিরভাগই বিজেপির মতাদর্শে বিশ্বাসী। হাতে গোনা কয়েকজন কর্মী সমর্থকের উপস্থিতিতে আয়োজিত এই বৈঠকে নাগরিক সভার নাম দিয়ে ফের শহরবাসীকে ললিপপ দেখিয়ে আসন্ন নির্বাচনের ভোট বৈতরণী পার হওয়ার প্রয়াস চালাচ্ছে শাসক দল বিজেপি। প্রকৃত অর্থে শহরের যে সকল ব্যক্তিত্ব বিভিন্ন সময় শহরের জ্বলন্ত নানা সমস্যা নিয়ে সোচ্চার হয়েছেন, তাদের আমন্ত্রণ না জানিয়ে দলীয় কর্মীদের নিয়ে মত বিনিময় করেছে বলে বিজেপির বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছেন অভিজিৎ পাল। বিজেপির নতুন নতুন স্কিম দেখিয়ে বাউতাবাজি করা আর চলবে না বলে এদিন হুঁশিয়ারি দিয়েছেন তারা। আগামী নির্বাচনে এর প্রতিফলন ভোটের মাধ্যমে হবে বলে জানিয়েছেন অভিজিৎ পাল। পরবর্তী খবরটি হলো, 8 দিন হয়ে গেল এখনো নতুন সরকার পেল না দিল্লি। যদিও দিল্লির মুখ্যমন্ত্রীর কুর্সিতে কে বসতে চলেছেন তা ঠিক হওয়ার আগেই শপথ গ্রহণ অনুষ্ঠানের তোড়জোড় শুরু করে দিয়েছে বিজেপির অন্দরে। বিজেপি সূত্রের খবর, সব ঠিক থাকলে আগামী 19 বা 20 ফেব্রুয়ারি শপথ নিতে চলেছেন দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী। 26 বছর পর দিল্লিতে বিজেপি ক্ষমতা দখল করেছে। সূত্রের খবর, এই বিজয় উৎসব উদযাপন করতে দিল্লির শপথ গ্রহণ অনুষ্ঠানকে মেগা শো হিসেবে তুলে ধরতে চাইছে বিজেপি। প্রধানমন্ত্রী তো বটেই, সঙ্গে দেশের সমস্ত বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী দলের সর্বভারতীয় পদাধিকারী সকলেই সেখানে হাজির থাকবেন। শপথ অনুষ্ঠানের জন্য আপাতত 2টি জায়গাকে বাছা হয়েছে, রামলীলা ময়দান ও জওহরলাল নেহেরু স্টেডিয়াম। তার মধ্যে চূড়ান্ত শিলমোহর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে বিজেপির বৈঠকেই বসবে। শনিবার রাত থেকে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী বাছাইয়ের প্রক্রিয়াও শুরু হয়ে যাবে। প্রধানমন্ত্রীর বিদেশ সফর থেকে ফেরার অপেক্ষাতেই ছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। আগেই ইঙ্গিত মিলেছে যে মুখ্যমন্ত্রী বাছাই হবে বিধায়কদের মধ্যে থেকেই। মুখ্যমন্ত্রী পদের দৌড়ে বিভিন্ন নাম শোনা গেলেও নতুন দিল্লি কেন্দ্রের বিধায়ক প্রবেশ বর্মা দৌড়ে এগিয়ে রয়েছেন বলে বিজেপির শীর্ষ নেতৃত্ব সূত্রের খবর। আম আদমি পার্টির সুপ্রিমো তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে পরাস্ত করার কৃতিত্ব তার ঝুলিতে রয়েছে। তাছাড়া জাতিগত সমীকরণের হিসেব প্রবেশকে এগিয়ে রেখেছে বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। তবে লড়াইয়ে আরো বেশ কয়েকজন রয়েছেন, বিজেপি শেষ মুহূর্তে চমক দিতে পারে। বিজেপি সূত্রের খবর, প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে শপথ নেবেন মোট 9 মন্ত্রী। মন্ত্রী পদের জন্য প্রাথমিকভাবে 15 জন বিধায়কের তালিকা তৈরি হয়েছে। এদের মধ্যে থেকেই বেছে নেওয়া হবে সম্ভাব্য মন্ত্রীদের। দলের মধ্যে খুব এড়াতে 2 জন উপমুখ্যমন্ত্রী হয়তো বাঁচতে পারে বিজেপি নেতৃত্ব। 17 বা 18 ফেব্রুয়ারি বিজেপির বিধায়কদের বৈঠকে মুখ্যমন্ত্রীর মুখে শিলমোহর পড়তে পারে বলেও জানা গিয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।